নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত। রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আর রাজীব দত্ত ব্লগ মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। যে বিষয়টা আপনাদের সামনে আজ কথা বলতে চাই, আপনারা জানেন যে উত্তরবঙ্গ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। দার্জিলিং পাহাড়, বিশেষ করে মিরিক তছনছ হয়ে গিয়েছে। প্রচুর মানুষের প্রাণ চলে গিয়েছে। এখনো পর্যন্ত যা হিসেব আমরা পাচ্ছি, 28টি জীবন, তত্তাজা জীবন চলে গিয়েছে এই বিপর্যয়ে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ সমস্ত জেলায় বন্যা কবলিত। এবং যদি বলেন যে আজকে অবশ্য একটু বৃষ্টিটা কম হওয়ার জন্য জল কমছে, তিস্তা তোর্ষা জলঢাকা গত দুদিন ধরে বিপদসীমার উপরে বইছিল এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং শুধু মানুষ নয়, উত্তরবঙ্গের যে ন্যাশনাল ফরেস্ট গরুমারা জঙ্গল, জলদাপাড়া অভয়ারণ্য, সেখান থেকেও প্রচুর পশু প্রাণীর মৃত্যু হয়েছে। গন্ডার ভেসে চলে গিয়েছে, মানুষও ভেসে চলে গিয়েছে। একইভাবে দার্জিলিং পাহাড় থেকে মিরিক থেকেও ধসের ফলে অনেকের মৃত্যু হয়েছে, অনেকে কিন্তু নিখোঁজ। আজকে গতকাল রবিবার রেড রোডে মুখ্যমন্ত্রী নাচা গানা অনুষ্ঠানে ছিলেন, রেড রোডে দুর্গা কার্নিভালে ছিলেন এবং সেখানে দেখেছেন যে মুখ্যমন্ত্রী নাচ গান করেছেন। এবং তারপরে আজকে তিনি রওনা হয়েছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। সকালেই তিনি উত্তরবঙ্গে পৌঁছে যান এবং বিমানবন্দরে যাওয়ার আগে আমরা অপেক্ষা করছিলাম যে মুখ্যমন্ত্রী কি বলেন। কারণ দক্ষিণবঙ্গে বন্যা হলে তিনি বলেন ডিবিসির জল ছাড়াকে দায়ী করেন। এটা কিন্তু ফাটা রেকর্ডের মতো তিনি বাজিয়ে যান। ঠিক একইভাবে আজকে যখন তিনি উত্তরবঙ্গে যাচ্ছিলেন, সেই সময় বিমানবন্দরে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে গুলিয়ে এমন একটা বিষয় উপস্থাপন করলেন যে আমরা অনেকেই ভাবলাম যে তাহলে কি উনি বলতে চাইছেন যে উত্তরবঙ্গের বন্যার জন্য ডিবিসি দায়ী। এমনটা মানে মনে হচ্ছিল যে এমনভাবে তিনি উপস্থাপনা করছিলেন, মানে সবটাই গুলিয়ে দেওয়া, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাতে হবে। যাই হোক, কেন্দ্রের ঘাড়ে তিনি দোষ যেমন চাপিয়েছেন, একইভাবে এবার আমরা বলি না যে মুখ্যমন্ত্রী সবসময় কারোর ঘাড়ে একটা দোষ চাপিয়ে দেন, নিজের দায় কখনো দায় নেন না। অর্থাৎ এটা সবসময় আমি বলি যে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইবে বিরোধীরা, উল্টে মুখ্যমন্ত্রী বিরোধীদের কাছে জবাব চাইছেন। এইটা একটা নজিরবিহীন দৃষ্টান্ত আমাদের রাজ্যে হচ্ছে। আজও তিনি উত্তরবঙ্গ যাওয়ার আগে তিনি যেমন কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করলেন এই বন্যার জন্য, এবং সেই সঙ্গে তো জানেন আপনারা অনেকে ম্যানমেড বন্যা বলে অভিহিত করলেন, এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের বন্যার জন্য কেন্দ্রকে যেমন দায়ী করলেন, পাশাপাশি দায়ী করলেন ভুটান এবং সিকিমকে। এবং সিকিম নিয়ে যে বক্তব্য, সেটা সাংঘাতিক বক্তব্য। সিকিম আমাদের পার্শ্ববর্তী রাজ্য, তাদের নিয়ে যা তিনি বললেন, আমি আমার চ্যানেলে দেখবেন, আমি দিয়েছি, একটি শর্টস করে দিয়েছি। যেমন ভয়ঙ্কর সেই বক্তব্য, কিন্তু সত্যিই খুব খারাপ বক্তব্য। এটা আমি জানি না উনি কেন বললেন। তবে যাই হোক, আজকে যে তিনি যখন গেলেন, তিনি এই বন্যার দায়, উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর পরিস্থিতির দায় কিন্তু ভুটান এবং সিকিমের ঘাড়ে চাপিয়ে দিলেন। এবং সেখানে উত্তরবঙ্গে গিয়ে তিনি ভুটান এবং ইন্ডিয়ার মধ্যে নদী কমিশনের দাবি করেছেন। এটা ঘটনা, এটা তো ভুটানের জল আমাদের দিকে চলে আসে, এটা স্বাভাবিক। উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত, কারণ ভুটান থেকে 56টা নদীর জল এই দিকে আসে, সিকিম থেকেও জল আসে, এটা তো অস্বীকার করার কিছু নেই। জলকে তো আর পাঠিয়ে দেওয়া হয় না, কেউ কেন্দ্রও পাঠিয়ে দেয় না, বা অন্য কোনো মুখ্যমন্ত্রী বিরোধী দল তারা কেউ পাঠিয়ে দেয় না। জল যেদিকে জল সবসময় নিচের দিকে যাবে, অর্থাৎ যেদিকে স্রোত থাকবে জল সেই দিকেই যায়। অর্থাৎ অদ্ভুত তিনি আজকে বললেন, এবং তিনি আজকে যাওয়ার সময় দায়ীও করে গেলেন যে উত্তরবঙ্গের বন্যার জন্য সিকিম এবং ভুটান দায়ী। আমার প্রশ্ন যে মুখ্যমন্ত্রী এত কথা বললেন, তাহলে দার্জিলিংয়ের ধসের জন্য কে দায়ী? তাহলে সিকিম ভুটান দায়ী? আমি জানি না সেটা নিয়ে উনি সেভাবে বলছেন কি না। কোথাও যেন দায়িত্বটা একটা চাপিয়ে দেওয়ার এই রাজনীতি আর ভালো লাগে না। দেখুন, প্রাকৃতিক বিপর্যয়, এই বিপর্যয় সত্যি সব জায়গায়, ভারতবর্ষের সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে। নেপালে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভুটানে বৃষ্টি হচ্ছে, নেপালে
এখনো পর্যন্ত নেপালে প্রায় 60 জনের মতো মৃত্যু হয়েছে। নেপালের পরিস্থিতি খারাপ। তো প্রাকৃতিক বিপর্যয়কে রোখা যায় না, কিন্তু সেখানে এত রাজনীতি কেন? এটাই আমার প্রশ্ন। এত রাজনীতি কেন? এমনভাবে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেখানে ম্যানমেড বলা হচ্ছে কেন? উনি নিজেই বলছেন, মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে। সবসময় উদাহরণ দিচ্ছেন, উত্তরাখণ্ডে বৃষ্টি হচ্ছে, হিমাচল প্রদেশে বৃষ্টি হচ্ছে, দিল্লিতে বৃষ্টি হচ্ছে, অন্য দেশে বৃষ্টি হচ্ছে। আবার উনি নিজেই বলছেন, যাওয়ার সময় বলে গেলেন ম্যানমেড বন্যা, অর্থাৎ এই বৃষ্টির জলটাকে, মানে এই বন্যা, এই বৃষ্টিটাকে সরকার, কেন্দ্রীয় সরকার যেন আর্টিফিশিয়ালি করিয়েছে, করে বন্যা করে দিয়েছে। এমন একটা উপস্থাপনা তিনি করলেন। অর্থাৎ এটাই কিন্তু দুর্ভাগ্য যে তিনি নিজে বলে তিনি রাজনীতি করা পছন্দ করেন না, তিনি বেশি রাজনীতি করেন, রাজনৈতিক কথাবার্তা বলেন। এবং তার উদাহরণ আমরা দেখলাম আজকে যখন ত্রাণ দিতে গিয়েছিলেন ওখানে নাগরাকাটাতে, জলপাইগুড়ির নাগরাকাটাতে, সেখানে 5 জনের মৃত্যু হয়েছে এবং সেখানে প্রচুর মানুষ গৃহহীন, ভেসে গিয়েছে প্রচুর ঘর বাড়ি। এবং সেখানে বিজেপি যিনি মালদার উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির যিনি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ, যিনি বিজেপি যিনি বিধানসভার মুখ্য সচেতক, তাদের গাড়ির উপর হামলা করা হলো এবং ভয়ঙ্কর সেই হামলা আমরা দেখেছি। এবং সেখানে এমনভাবে মারধর করা হয়েছে, লাঠি দিয়ে মারা হয়েছে, ইট মারা হয়েছে। খগেন মুর্মুর নাক ফেটে গেছে, রক্তাক্ত খগেন মুর্মুর ছবি ইতিমধ্যে জানেন ভাইরাল হয়েছে, যদিও আমি সেই ছবি দিইনি আমার চ্যানেল বা কোথাও আমি সেটা ব্যবহার করিনি। তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এবং খগেন মুর্মুকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, তিনি এইমসে নিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা হচ্ছে। তো এইরকম ঘটনা ঘটলো কেন? কেন ঘটানো হলো? মুখ্যমন্ত্রী যদিও বলেছেন যে এই সময় এই ধরনের ঘটনা অবাঞ্ছিত বলে তিনি বলেছেন, কিন্তু এই ঘটনা কেন হলো এবং যারা এই ঘটনা ঘটালো তাদের কিছু কিছু তো আইডেন্টিফাই বিজেপি নিজেরাও করেছে, তাদের নিশ্চয়ই গ্রেপ্তার করা হবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কোথাও যেন অপরাধটা, আমার মনে হয়েছে যে অপরাধটা মারধর করা হয়েছে একটাই কারণে, যে সরকার, মুখ্যমন্ত্রী এখানে গতকাল ব্যস্ত ছিলেন, দুর্গা কার্নিভাল বিশ্বের কাছে অমর্যাদা হয়ে যাবে, সে অনুষ্ঠান তিনি বাতিল করতে পারবেন না, বিদেশি অতিথিরা এসে গেছে, উত্তরবঙ্গের মানুষের জীবন যায় তো কি আছে। আর তখন সেই সময় ত্রাণ নিয়ে দাঁড়িয়েছিলেন উত্তরবঙ্গের এই গুটি কত বিধায়ক এবং সাংসদ, তারা মানুষের পাশে থেকেছেন, ত্রাণ পৌঁছে দিয়েছেন, ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছেন। হয়তো সেই কারণেই এটা মেনে নিতে পারেনি শাসক দল এবং সেই কারণেই হামলা। তাহলে কারণটা কি? তাদের উপর কি কারণে হামলা হলো? এবং সেখানে যেটা আমরা জানতে পাচ্ছি, সেই সময় সেখানে পুলিশও ছিল, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যদিও কেন্দ্রীয় বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনীর সামনে এইভাবে মারধর করা, কারণ অত্যন্ত দুজনে দেখুন, আমরাও নিজেদের তাদের সঙ্গে মিশি, অত্যন্ত ভালো মানুষ এবং তারা ত্রাণ দিতে গেছেন। বাধা দেওয়া হয়েছে, আরও বিজেপির এমএলএদের বাধা দেওয়া হয়েছে, ত্রাণ দিতে বাধা দেওয়া হয়েছে, এবং বাধা তো দিচ্ছে, অভিযোগ বিজেপি তৃণমূল করছে। অর্থাৎ এটাই কিন্তু যে এই ধরনের রাজনীতি বন্ধ হোক। উত্তরবঙ্গ অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। একটা জিনিস দেখুন, এবারে এই পরিস্থিতি গতকাল থেকে একটা আমরা সোশ্যাল মিডিয়া বলুন বা উত্তরবঙ্গের মানুষ এই প্রশ্ন তুলছে, বারবার এই প্রশ্ন আমরা শুনেছি যে উত্তরবঙ্গকে বঞ্চিত করে সরকার, এই তৃণমূল সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করে রেখেছে। দক্ষিণবঙ্গের যেভাবে দক্ষিণবঙ্গ, কলকাতাকে তারা গুরুত্ব দেয়, উত্তরবঙ্গকে বঞ্চিত করে রেখেছে। এবং সেই প্রশ্নটা কিন্তু আবার জোরালোভাবে উঠেছে আজকে, যে সত্যি উত্তরবঙ্গ বঞ্চিত। তার কারণ যখন উত্তরবঙ্গ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন, সেই সময় কলকাতার রেড রোডে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজেকে মানবিক মুখ্যমন্ত্রী বলেন সবসময়, যিনি মামাটি মানুষের নেত্রী বলেন, তিনি নাচা গানাতে আমরা দেখলাম, তিনি নাচলেন, তিনি ঢাক বাজালেন, তিনি বেহালা বাজালেন, আর উত্তরবঙ্গের মানুষ সাঁতরাচ্ছে, জীবন বাঁচার জন্য লড়াই করছে। তিনি এই অনুষ্ঠানটা বাতিল করতে পারলেন না, নাকি বাতিল করা সম্ভব নয়। তো যাই হোক, তিনি তা সত্ত্বেও তিনি নিজেকে মানবিক মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু তার মানবিকতা দেখলো এবার উত্তরবঙ্গের মানুষ।
তাই উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, এই বঞ্চনা কিন্তু অভিযোগটা আরো জোরালো হচ্ছে এবারে, যে যখন উত্তরবঙ্গের ভয়ঙ্কর পরিস্থিতি, দার্জিলিং তছনছ হয়ে গেছে, মিরিক সব থেকে ক্ষতিগ্রস্ত, এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, এত মানুষ নিখোঁজ, এত দার্জিলিংয়ে যারা গেছেন বেড়াতে পর্যটকরা তারা ওখানে আটকে পড়েছেন, সেই অবস্থায় কলকাতায় এরকম একটা বড় সরকারি অনুষ্ঠান হচ্ছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন উত্তরবঙ্গের মানুষ, যে এটা প্রমাণ করে যে সরকার, তৃণমূল সরকার, তারা দক্ষিণবঙ্গ কলকাতাকে বেশি গুরুত্ব দেয়। আমি আরেকটা বিষয় তুলি, যে এই প্রশ্নের কারণও আছে, এই রকম প্রশ্ন তোলার কারণও আছে। যদি ধরে যে আমাদের রাজ্যে যে বাজেট, প্রতি বছর যে বাজেট হয়, সেই বাজেটের যে বাজেট বিভিন্ন খাতে, বিভিন্ন দপ্তরের যে বাজেট ঠিক হয়, বরাদ্দ খরচের জন্য যে বরাদ্দ ঠিক হয়, সেই বরাদ্দটা দেখলেই বোঝা যায় যে সত্যি উত্তরবঙ্গকে, এটা বলতে মানে অসুবিধে নেই যে উত্তরবঙ্গেরকে বঞ্চনা করা হয়, এটা খুব পরিষ্কার করে বলতে অসুবিধে নেই। আমি দক্ষিণবঙ্গের মানুষ হয়ে বলছি যে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়, সেটা এই বাজেট তথ্যে দেখা যাচ্ছে। আমি যদি দেখাই আপনাদের যে 2025-26 বাজেটের বইয়ে যেটা দেখা যাচ্ছে, যে মাদ্রাসা দপ্তর, মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা বিভাগ, ডিপার্টমেন্ট, আপনার সংখ্যালঘু উন্নয়ন দপ্তর যেটা, তাদের বাজেট হচ্ছে 5,602 কোটি, 5,602.20 কোটি, অর্থাৎ 5,602 কোটি, 5,602 কোটি 20 লক্ষ। আবার একবার বলি যে 5,602 কোটি 20 লক্ষ তাদের বরাদ্দ। আর উত্তরবঙ্গ যে দপ্তর আছে, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য যে মন্ত্রক, উন্নয়নের কাজের জন্য মন্ত্রক আছে, দপ্তর আছে, বিভাগ আছে, সেই মন্ত্রক তো নয়, মন্ত্রক কেন্দ্র সরকারের যে বিভাগ, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ, তার বিভাগের বরাদ্দ হচ্ছে 8,866.25, অর্থাৎ 866 কোটি 25 লক্ষ টাকা। অর্থাৎ বুঝতে পারছেন, আপনারাই হিসেবটা করে নিন যে এই উত্তরবঙ্গের মানুষ যে অভিযোগটা করছে, বঞ্চনার অভিযোগ, সেটা কতটা সত্য। কারণ যেখানে সংখ্যালঘু দপ্তরের জন্য 5,602 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বাজেটে, সেখানে উত্তরবঙ্গের জন্য 866 কোটি টাকা, মাত্র 866 কোটি টাকা। মানে যদি ধরেন যে প্রায় ধরুন প্রায় 6 গুণেরও বেশি, প্রায় 6 গুণেরও বেশি বাজেট সেখানে বরাদ্দ করা হচ্ছে। অত উত্তরবঙ্গ এত বড় 6টে জেলা সেখানে রয়েছে, অত সেই উত্তরবঙ্গের জন্য বাজেট এত কম, তাহলে তো এই বঞ্চনা তুলবে। কারণ গতকাল যে চিত্র আমরা দেখেছি কলকাতার, যে সেখানে অনুষ্ঠান চলছে, নাচা গানা চলছে, টালিগঞ্জের শিল্পীদের নিয়ে মুখ্যমন্ত্রী নাচছেন, কখনো আদিবাসী নৃত্য করছেন, কখনো ঢাকের তালে নাচছেন, কখনো গানের তালে নাচছেন, অর্থাৎ আর সেই সময় উত্তরবঙ্গের মানুষ কাতর আর্তনাদ করছে প্রাণ বাঁচাতে, দার্জিলিংয়ের মানুষ প্রাণ বাঁচাতে কাতর আর্তনাদ করছে। তাই এই বঞ্চনা অভিযোগটা যেমন উঠেছে এই ঘটনার পর, অর্থাৎ উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর পরিস্থিতির পর এই বঞ্চনার অভিযোগ যেমন উঠেছে, এবং তাদের সরকারের যে বাজেট, সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে, তাদের বলতে কোনো সন্দেহ নেই। এখনো পর্যন্ত যাই হোক, যে অত্যন্ত খারাপ পরিস্থিতি উত্তরবঙ্গে। আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া, দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি ভাইরাল হয়েছে, যে ছবিগুলো দেখবেন কোথাও বন্য প্রাণী, তারা বাঁচার জন্য তারা ভেসে ভেসে আসছে, প্রচুর বন্য প্রাণী মারা গিয়েছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে। অর্থাৎ শনিবার গভীর রাত থেকে যে বৃষ্টি হয়েছে, এবং তার ফলেই কিন্তু এটা হয়েছে। এবং দার্জিলিং একটা নজিরবিহীন একটা ঘটনা দেখলো, যেভাবে পাহাড়ি ধস হলো। দেখুন, আমি আবার বলি যে সব কিছুই কিন্তু প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়কে রুখতে গেলে প্রকৃতির বন্ধু হতে হবে, প্রকৃতিকে নষ্ট করলে চলবে না। এটা যেমন সত্য, তেমনি এটা নিয়ে অযথা রাজনীতি করাও ঠিক না। যেমন মুখ্যমন্ত্রী আজকে শিলিগুড়িতে গিয়ে তিনি প্রথমেই যে তার দেখা করেছেন, মানুষের কথা বলেছেন, ভালো মুখ্যমন্ত্রী, গতকাল যেতে পারেননি, আজকে গেছেন,
তো তিনি যেটা সেখানে যে করেছেন, তিনি যেন কোথাও যে সবসময় একটা কেন্দ্রকে একটা মানে কেন্দ্রের বিরোধিতা, অর্থাৎ তিনি সব যা করছেন ঠিক করছেন, এইটা যেন তার মাইন্ডসেট হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি কোনো ভুল করেন না, তার কোনো দায়িত্ব তিনি পালন করেন, এই ধরনের একটা মাইন্ডসেট তিনি করে রেখেছেন। তাই কখনো কেউ তার ভুল ধরিয়ে দেওয়া বা কেউ সাধারণ কথা বললে সেটারও তিনি প্রতিবাদ করেন, যেমন আমরা করি। আমরাও যখন সত্যগুলো তুলে ধরি, অনেকেই আমরা অনেক তাদের হাতে মানে তাদের মুখে সমালোচিত হতে হয় বা অনেক অনেক সমস্যা ফেস করতে হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন, দার্জিলিংয়ের যে বালাসন নদী, সেই বালাসন নদীর উপরে ব্রিজ রয়েছে, দধিয়া ব্রিজ, আপনারা গেছেন অনেকেই হয়তো। সেই দধিয়া ব্রিজ, সেটা হচ্ছে লোহার ব্রিজ ছিল, সেটি ভেঙে গিয়েছে এবং যখন ভাঙে সেই সময় ওখানে দধিয়া ব্রিজে মানে অনেকে তো পাহাড় ধসে পড়ছে, আশ্রয় নিয়েছিল। 9 জন ওই মানে সে সময় মারা যায়, অর্থাৎ এই ব্রিজ ভেঙে মারা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই ঘটনার পর শোক জানিয়েছিলেন এবং স্পেসিফিক্যালি এই বিষয়টা উত্থাপন করেছিলেন। এই দধিয়া ব্রিজের কাছে যে মৃত্যু হয়েছে 9 জনের, তিনি শোক জ্ঞাপন করেছেন। এখানেই মুখ্যমন্ত্রীর আপত্তি। তিনি আজকে ওখানে দাঁড়িয়ে বলছেন যে ব্রিজ ভেঙে কারো মৃত্যু হয়নি, যা মৃত্যু হয়েছে চাপা পড়ে ব্রিজ। মানে আমি বুঝলাম না যে তার এটার বিরোধিতা করার কারণটা কি। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাইলেন যে সরকারের তৈরি ব্রিজ, অর্থাৎ সরকার সবসময় মেনটেন্যান্স কাজ সব কিছু ঠিকঠাক করে, অর্থাৎ এখানে কোনো ভেঙে যাওয়া ও অন্য এটা ঠিক না। অর্থাৎ এটা তিনি বোঝাতে চাইলেন যে সরকারের, অর্থাৎ সরকার সবসময় দায়িত্ব পালন করে এসছে। অর্থাৎ ব্রিজটা ঠিকই ছিল, ব্রিজটা ওখানে কেউ মারা যায়নি, যা মারা গেছে অন্য জায়গায় মারা গেছে। আমার মাথায় ঢুকলো না যে কেন এটা বিরোধী। এটা কি বলতে অসুবিধে আছে যে আমাদের রাজ্যে যে এই যে ব্রিজ, সেগুলো ঠিকঠাক মেনটেন হয় না, সেগুলো মেরামত হয় না, রক্ষণাবেক্ষণ হয় না, বলতে অসুবিধা কি আছে? এটা তো দেখি আমরা কলকাতা শহরেই দেখি। আপনারা দেখবেন যে ব্রিজগুলো একটু দুর্বল মনে করেছে ইঞ্জিনিয়াররা, সেখানে হাইট বার লাগিয়ে দেওয়া হয়েছে। সেই ব্রিজগুলোকে আর সবল করার জন্য চেষ্টা হয়নি, আর বাকি নীল সাদা রং করে দেওয়া হয়েছে আবার নতুন যাতে হয়। এটাই আমাদের সরকারের প্রবণতা, যে শাক দিয়ে মাছ ঢাকা, তার সে ব্যর্থ নয়, এইটাই যেন বারবার প্রমাণ করতে চায়। অর্থাৎ কোথাও যেন প্রধানমন্ত্রী তার বলেননি যে এই সরকারের ভেঙে যাওয়া, সরকারের মেরামত করেননি বলে ভেঙে গেছে ব্রিজটা, তা তো নয়। প্রাকৃতিক বিপর্যয় সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু কোথাও তার যেন মনে হয়েছে ব্রিজটা তো সরকারের দায়িত্ব, পিডব্লিউডি, অর্থাৎ ব্রিজ ভেঙে মারা গেছে মানে সরকারের ব্যর্থতা, অর্থাৎ এইটাকে চাপা দিতে হবে এবং সেই জন্যই এই বিরোধিতা। এটা খুব দুর্ভাগ্য যে আমাদের উনি নিজে বলেন, আমি যেটা আগে বলছিলাম যে এটা নিয়ে রাজনীতি করবেন না, এত বড় বিপর্যয় নিয়ে রাজনীতি করবেন না, অথচ তার আজকে যে ঘটনা, একটি অবাঞ্ছিত ঘটনা ঘটলো, ত্রাণ দিতে গিয়ে আমি মনে করি যে যখন জিতে যায় তখন সে কোনো স্পেসিফিক কোনো দলের নয়, তখন সে সেখানকার সাংসদ, অর্থাৎ একজন সাংসদ, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু আর শিলিগুড়ির বিধায়ক, নির্বাচিত জনপ্রতিনিধি, তারা মার খেলেন অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খুব দুর্ভাগ্যজনক, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তারপরে মুখ্যমন্ত্রী কি বলছেন, এই একটা ঘটনা ঘটে যাওয়ার পর তখন বলছে সকলে এক হয়ে কাজ করতে হবে। তাহলে এই ঘটনা ঘটলো কেন? অর্থাৎ কোথাও যেন একটা দ্বিচারিতা চলছে। তাই আমার বক্তব্য, অযথা রাজনীতি করে নয়, উনি যেটা করতে চাইছেন যে উনি ব্যর্থ নন, উনি সবসময় উনি সব বিষয়ে সফল। ঠিক আছে, আপনি সফল হন, আপনি, কিন্তু তার মানে এটা নয় যে যখন কোনো বিষয় আপনার অপছন্দ হবে, আপনার পছন্দ হবে না, আপনি তার বিরোধিতা করবেন। আপনার মতো কথা বলতে হবে, যেটা আপনার পছন্দ মতো করতে হবে, না হলে আপনি তার বিরোধিতা করবেন, এটা হবে না। অর্থাৎ বাস্তব সত্যটা সেটাই আপনাকে শুনতে হবে, যেটা আপনার খারাপ লাগলো শুনতে হবে। আপনি দায় অস্বীকার করতে পারেন না। আমি আবার বলি যে আপনি ফাটা রেকর্ড যেমন বাজান, দক্ষিণবঙ্গের বন্যা হলে ডিবিসির চাপিয়ে দেন। এখন তো যেটা আজকে বলছিলাম আগে, যে আজকে ডিবিসিকেও অনেকটা গুলিয়ে দিলেন, যে মনে হচ্ছিল যে ডিবিসি উত্তরবঙ্গের বন্যার জন্য দায়ী, আর উত্তরবঙ্গের বন্যার জন্য দায়ী করলেন কেন্দ্রীয় সরকার এবং সিকিম
তার সঙ্গে আপনার ভুটানকেও। তাই আপনারা এড়াতে পারেন না। ড্রেজিং করার দায়িত্ব আপনাদের, নদী ড্রেজিং করার দায়িত্ব আপনাদের, আপনারা সেগুলো করেন না। খাল ড্রেজিং করার দায়িত্ব আপনাদের, আপনারা সেগুলো করেন না। আপনি বারবার বলেন যে 5 লক্ষ পুকুর কেটেছেন, সেখানে জল ধরে রাখছেন আপনারা, সেটা কি এর নমুনা? খাল সংস্কারই হয়নি রাজ্যের, দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় খাল সংস্কার হয়নি, যার ফলে, এবং কলকাতায় তো জল বেরোতে পারে না, খালের উপরে সব বসতি, খালের জমি বিক্রি হয়, খালের উপরে বসে গেছে সব। তো এই পরিস্থিতি, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ করতে গেলে এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। বন্যা নিয়ন্ত্রণ করতে গেলে যথাযথ বন্যা নিয়ন্ত্রণ একটা পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনা করুন। কেন্দ্রীয় সরকারকে সাহায্য চান, মন থেকে সাহায্য চান, সাহায্য নেব না বলবেন না, কারণ কেন্দ্রের সাহায্য দরকার। যেমন গঙ্গার ভাঙন হচ্ছে, আপনারা শুধু দায়িত্ব এড়িয়ে যাবেন, সরকারে থাকবেন, এটা হতে পারে না। আপনাদের দায়িত্ব, আপনাদের বন্যা নিয়ন্ত্রণ, দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ হোক, সেখানে বন্যা নিয়ন্ত্রণের বা ঘাটালি হোক, বন্যা নিয়ন্ত্রণের দায়িত্ব আপনাদের, এবং তার জন্য মাস্টার প্ল্যান তৈরি করা দরকার। আপনারা সেটা করছেন না, উল্টে যে কোনো বিষয়ে কেন্দ্রকে আক্রমণ করছেন, কেন্দ্রের সহযোগিতাকে বয়কট করছেন আপনারা। আর 100 দিনের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জন্য কেন্দ্র টাকা বন্ধ করে দিতে বাধ্য হয়ে সেটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এইভাবে রাজ্য কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করে চলা যায় না, এটা আপনাদের বুঝতে হবে। আপনার তাই রাজ্যের মানুষের স্বার্থে আপনার উচিত পশ্চিমবঙ্গ সরকার, এখনো আমি বলবো না পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার, তার উচিত যে বন্যা নিয়ন্ত্রণের জন্য যথাযথ একটা মাস্টার প্ল্যান তৈরি করা উচিত, এবং সেই বিষয়টা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলা উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, এরকম অকালে চলে যেতে না। প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত। আর ভাবতে পারেন ম্যাসাকার হয়ে গেছে, যে ছবি দেখি ভয়ার্থ ছবি। যারা ওই ঘটনাগুলো আতঙ্কিত, তারা জানি না তাদের এই আতঙ্ক কবে ট্রমাটাইজ হয়ে আছে। ওখানকার মানুষ ভেসে যাচ্ছে নদী দিয়ে, আমরা সেই ছবিও দেখেছি। পশু পাখি তারাও মানে ভেসে যাচ্ছে, গরুমারা, জলদাপাড়া সব জায়গাতে অভয়ারণ্য ভেসে যাচ্ছে। তাই এই যে নদী, উত্তরবঙ্গের যে মেন 3টে নদী, তিস্তা, তোর্ষা, জলঢাকা, তারও পলি তোলা প্রয়োজন, তারও ড্রেজিং করা প্রয়োজন। এই তিস্তার জল তো বাংলাদেশকে দেননি, ভালো, আপনি তো, আমাদের তিস্তার জল আমাদের লাগে, অনেক জায়গায় পানীয় চাষের জন্য লাগে, পানীয় জল আমাদের তিস্তা উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা বড় সাপ্লাই তিস্তা থেকে দেয়, পানীয় জলের সাপ্লাই হয় তিস্তা থেকে। কিন্তু তার তো নিয়ন্ত্রণ, তার জন্য যে তিস্তাতে যে গভীরতা বাড়ানোর কাজ যেগুলো করা সম্ভব, যতটুকু করা সম্ভব সেটা আপনাদের করতে হবে। সেই পরিকল্পনা তো দরকার। সবসময় চাপিয়ে দেওয়ার রাজনীতি, এটা কিন্তু একটা সরকারের কখনো কাজ হতে পারে না। আমি তুলে ধরলাম সত্য প্রতিবেদন। আশা করি যারা অনেকে বুঝবেন, অনেকে যারা অন্ধভক্ত তারা বিরোধিতা করবেন, কিন্তু এটাই বাস্তব সত্য যে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে যারা রয়েছে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল সরকার এই বন্যার দায় এড়িয়ে যেতে পারে না, এই বিপর্যয়ের দায় এড়িয়ে যেতে পারে না। এই দায়িত্ব তাদের, এবং এই দায়িত্ব কিভাবে তারা পালন করবেন, আগামী দিনে কিভাবে বন্যা নিয়ন্ত্রণ করা হবে, তার মাস্টার প্ল্যান তাদের তৈরি করা উচিত। নাহলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গার মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন। শেষ করার আগে সকলকে অনুরোধ করবো, আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।